আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা চ্যাপ্টার 5 এর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টার 5 টা আমাদের এসএসসি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাসায়নিক বন্ধন। তো এখন এই রাসায়নিক বন্ধনটা ডিটেইলস কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রশ্নগুলো কি কি হইতে পারে সম্ভাব্য, সেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ। তো চলো আর দেরি না করি আমরা শুরু করি। তো প্রথমে আমরা এই অধ্যায়টাকে দেখি কি কি টপিকস আছে এবং সেগুলোর মধ্যে কোন টপিকসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই যেগুলো মিস করা যাবে না। যেমন আমি যদি বলি এই যে যোজিত ইলেকট্রনগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যোজনী বা যৌগমূলক সুপার ইম্পর্টেন্ট, যৌগমূলক থেকেও কিন্তু যোজিত ইলেকট্রনকে লিঙ্ক করে প্রচুর প্রশ্ন হয়। তারপরে যৌগের রাসায়নিক, আণবিক ও গাঠনিক সংকেত, এগুলো আমাদের অন্য পড়ার ক্ষেত্রে কাজে লাগে। রাসায়নিক সংকেত লেখার নিয়ম এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা এগুলো জানি। নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা বা রাসায়নিক বন্ধন গঠনের কারণ, এগুলো হচ্ছে ছোট ছোট কোশ্চেন হইতে পারে, ক খ টাইপের কোশ্চেন হয় এখান থেকে। ক্যাটায়ন অ্যানায়ন এগুলো আমাদের ক খ টাইপের প্রশ্ন হয়। তো এখন আয়নিক বন্ধন গঠন, এইখান থেকে আমাদের কিছু কোশ্চেন হইতে পারে সৃজনশীলের। তারপরে সমযোজী বন্ধন গঠন চিত্র সহ, এই যে টপিকস গুলা আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর। অষ্টক 2 এর নিয়ম এবং তাদের ব্যতিক্রম গুলা, এটাও ইম্পর্টেন্ট আছে ছোট ছোট প্রশ্নের জন্য। বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে। তারপরে আমাদের এই দুইটা জিনিস আমাদের সিলেবাসের মধ্যে নাই, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না এখানে। তো চলো আমরা আরো গভীরে ঢুকে। প্রথমে আসছে এখানে যোজ্যত ইলেকট্রন, যৌগমূলক এবং তাদের যোজনী। তো যোজ্যত ইলেকট্রন জিনিসটা আসলে কি? যোজ্যত ইলেকট্রন এক কথা যদি আমরা বলি, সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যাটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। তো এখন এই যোজ্যতা ইলেকট্রন যদি একটা মৌল দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? জাস্ট মৌল আছে, সে যে গ্রুপে থাকবে সেই গ্রুপের যে সর্বশেষ নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। যেমন আমি যদি বলি গ্রুপ 1 এর ক্ষেত্রে আমার একটাই ডিজিট, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে একটাই ইলেকট্রন থাকবে। সুতরাং গ্রুপ 1 এর যত মৌল আছে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এদের সবার কিন্তু যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে 1। ঠিক একইভাবে দেখো আমি যদি 11 বলি, যে 11, দুঃখিত, আমি যদি এখন তোমাদেরকে বলি গ্রুপ 13, তাহলে তার সর্বশেষ ডিজিটটা কি? এখানে যে ডিজিটটা হচ্ছে এখানে এই যে প্রথম ডিজিটটা, যেটা কি, যে দেখো 3, একদম ডানের যে ডিজিটটা সেটা হচ্ছে 3, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন থাকবে। এভাবে গ্রুপ 17 এর কথা যদি বলি, সর্বশেষে এখানে আছে 7, তাহলে আমার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে 7। গ্রুপ 15 এর কথা যদি বলি, তাহলে গ্রুপ 15 তে কারা আছে? নদীর পানি আসে, এরকম যত মৌল আছে গ্রুপ 15 এর সবার সর্বশেষে কিন্তু 5টা ইলেকট্রন আছে, অর্থাৎ এদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এভাবে তুমি গ্রুপ ভিত্তিক যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা তুমি পারবা। তাহলে তুমি এই যে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেগুলো তুমি আমাদেরকে বের করে দেখাও। এর পরে আমি আরেকটা জিনিস দেখাবো, যোজ্যতা ইলেকট্রন শুধুমাত্র এই জায়গাগুলোতে শুধু সীমাবদ্ধ না, কখনো কখনো আয়নের ক্ষেত্র পরীক্ষা দিতে পারে বা যৌগ মূলকের ক্ষেত্রেও দিতে পারে। যেমন আমি যদি বলি এখন N3-, দেখো এখানে আছে নাইট্রোজেন, নাইট্রোজেন গ্রুপ 15, তাহলে এটার আনসার আমরা জানি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 5। কিন্তু আমাকে বলছে N3- এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত হবে? তো দেখো তার সর্বশেষে আগে থেকে আছে 5টা, 3টা ইলেকট্রন সে গ্রহণ করার কারণে কিন্তু -3 হয়েছে। তাহলে 5 আর 3 কত হবে? 8। তাহলে N3- এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এরকম ভাবে যদি আরো আসে, যেমন SO4 2- এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? তাহলে সালফারের সর্বশেষে থাকে 6টা, কারণ সালফার হচ্ছে গ্রুপ 16 এর মৌল। তারপর হচ্ছে অক্সিজেনের সর্বশেষে থাকে 6টা, কিন্তু এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে 4 6 24টা। যোগ 2 হবে কেন? কারণ যে 2- আছে, দুটো ইলেকট্রন সে গ্রহণ করেছে, তাহলে সর্বশেষ শক্তি স্তর মোট ইলেকট্রন সংখ্যা হবে 32। তাহলে সালফেটের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে 32। এভাবে তুমি হিসাবটা করে ফেলবে। এরপর দেখো যোজনী। তো যোজনের সংজ্ঞাটা কি, পরিবর্তনশীল যোজনী কি, সর্বোচ্চ সক্রিয় সুপ্ত যোজনী কি, এই জিনিসটা কি আমরা দেখবো। দেখো যোজনী বা যোজ্যতা মানেই হচ্ছে
এটা একটা ক্ষমতা। যোজ্যতা মানে হচ্ছে একটা ক্ষমতা। কি ক্ষমতা? আরেকজনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলছি যোজ্যতা। তো এখন এই যে যখন যুক্ত হয়, যুক্তটা হয় কিভাবে? যুক্ত হয় হচ্ছে হয় একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন ধাতুদের ক্ষেত্রে তারা ছেড়ে দিবে, অথবা অধাতুর ক্ষেত্রে সে তিনটা, দুইটা বা একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সে বন্ধন গঠন করে। কখনো কখনো তারা ইলেকট্রন শেয়ার করে, শেয়ারের মাধ্যমে বন্ধন হয়। তো কয়টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা হয় সেটাকে আমরা বলতেছি তার যোজ্যতা বা যোজনী। তো যোজ্যতার সংজ্ঞা আমরা যখন লিখি তাহলে এক কথায় লিখে ফেলি, কোনো একটা পরমাণুর সাথে অন্য পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। তো এখন লক্ষ্য করো, আমরা যোজনের সংজ্ঞা পড়লাম, এই যোজনের কিন্তু আরো সংজ্ঞা আছে। যেমন হাইড্রোজেন ভিত্তিক একটা সংজ্ঞা আছে, তারপরে হচ্ছে তোমার অক্সিজেন ভিত্তিক একটা সংজ্ঞা আছে। তো এখন হাইড্রোজেন ভিত্তিক সংজ্ঞাটা আসলে কি? সেটা হচ্ছে কোনো একটা মৌলের একটা পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তাকে ওই পরমাণুর যোজ্যতা বলে বা যোজনী বলে। যেমন আমি যখন বলি ক্যালসিয়াম হাইড্রাইড, তুমি লক্ষ্য করো ক্যালসিয়ামের একটি পরমাণু হাইড্রোজেনের দুইটি পরমাণুর সাথে যুক্ত হয়ে আছে, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা বা যোজনী হবে 2। অক্সিজেন ভিত্তিক আমি যদি সংজ্ঞাটা লিখি, তাহলে সংজ্ঞাটা আসলে কি? কোন মৌলের একটি পরমাণু যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে, অক্সিজেন সংখ্যার দ্বিগুণ সংখ্যাকে বলা হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা। যেমন আমি যদি তোমাদেরকে বলি কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের যোজ্যতা কত হবে? লক্ষ্য করো, একটা কার্বন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে, তাহলে কার্বনের এখানে যোজনী হচ্ছে, এই যৌগের মধ্যে যে যোজনী সেটা হচ্ছে 4, অর্থাৎ অক্সিজেন সংখ্যার দ্বিগুণ সংখ্যা। এভাবেও কিন্তু পরীক্ষায় আসলে যেন তুমি লিখতে পারো, আমি ডিটেইলস আলোচনা করলাম এখানে। এরপরে লক্ষ্য করো, আমরা দেখি পরিবর্তনশীল যোজনীর কথায় আসি। পরিবর্তনশীল যোজনী কি? যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কার্বনের যোজনী হচ্ছে 4, কিন্তু এইখানে দেখো তো বাচ্চারা কার্বনের যোজনী কত? 2। কারণ আমি একটু আগে সংখ্যাটা দেখাচ্ছিলাম যে একটা অক্সিজেন আছে, তার দ্বিগুণ সংখ্যাটা হচ্ছে কার্বনের যোজনী হয়ে যাবে এখন। তাহলে দেখো আমি কার্বনের ক্ষেত্রে দুইটা যোজনী দেখতে পাই, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তাহলে তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। একটা যৌগের মধ্যে যে যোজনীটা থাকে একটা পরমাণুর, সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী, সেটাকে আমরা বলছি তার সক্রিয় যোজনী। যেমন এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2, আর এই যৌগে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। তো সুপ্ত যোজনী জিনিসটা কি? সুপ্ত যোজনী হচ্ছে এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে আমরা বলতেছি সুপ্ত যোজনী। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী কি হবে? 4 হচ্ছে তার সর্বোচ্চ যোজনী, এবং এই যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4, বিয়োগ করলে হচ্ছে 0। কিন্তু কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? তার সর্বোচ্চ যোজনী 4, এবং এই যৌগে তার যোজনী হচ্ছে 2, বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 2। এভাবে আমরা দেখো সর্বোচ্চ যোজনী বুঝলাম। আমরা পরিবর্তনশীল যোজনী মানে যাদের ভিন্ন ভিন্ন একাধিক 2 বা তার বেশি যোজনী থাকে তাদেরকে আমরা বলছি পরিবর্তনশীল যোজনী। সেই যোজনীগুলোকে সুপ্ত যোজনী সবই আমরা দেখলাম, এবং এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মৌলের যে পরিবর্তনশীল যোজনীর মানগুলা আমরা এখানে দিলাম। এরপরে দেখি আমরা সুপ্ত যোজনী নির্ণয় করো। এখানে কয়েকটা সুপ্ত যোজনী তুমি কিভাবে নির্ণয় করবা সেগুলো আমি উদাহরণ হিসেবে দিলাম, এগুলো তোমরা করো। দেখো আনসার গুলা কিন্তু দেওয়া আছে, দেখো তো আনসার গুলোর সাথে তোমার আনসার মিলছে কিনা। এরপরে দেখি আমরা যৌগমূলক ও তাদের যোজনী, সুপার ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সংকেত আসবে এবং এগুলা সংকেত জানাটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য করো এগুলা কিন্তু আমাদের বইয়ের বাহিরেও কিন্তু কয়েকটা আছে, এবং আমার এটা এমন ভাবে সাজানো যেভাবে পরীক্ষায় আসে। যেমন এক যদি যৌগমূলক নিচের কোনটি, বইয়ের মধ্যে শুধু যৌগমূলক দেওয়া আছে, তার যোজনী দেওয়া আছে, তার চার্জ দেওয়া আছে, কিন্তু এইভাবে এক যদি দ্বিযোজী ত্রিযোজী পরীক্ষায় যেভাবে আসে সেভাবেই সাজানো, যে নিচের কোনটি ত্রিযোজী যৌগমূলক, তাহলে তুমি কিন্তু আলাদা আলাদা করতে পারছো। তো এখন দেখো এই যে সংকেতগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় মনে রাখতে পারি না। লক্ষ্য করো
যেমন সালফেটের সংকেত যদি আমি জানি, আমি কিন্তু সালফাইটের সংকেত বাইর করতে পারবো। শুধু সালফাইট না, আমি কিন্তু বাইসালফেট বা হাইড্রোজেন সালফেটের সংকেত জানতে পারবো। লক্ষ্য করো কিভাবে, এই যে তিনটা আমি বুঝাই দিচ্ছি, তুমি বাকিগুলো বুঝবা। তাহলে সালফেটের সংকেত হচ্ছে SO4 2-, এই হচ্ছে সালফেট। এখন দেখো, আমি যখন বলছি বাইসালফেট, এই বাই মানে হাইড্রোজেন, এটাকে বলা হয় হাইড্রোজেন সালফেটও বলতে পারি। তার মানে বাইসালফেটের ক্ষেত্রে একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন মানে সে পজিটিভ আয়ন। তাহলে যেহেতু একটা পজিটিভ, একটা হাইড্রোজেন আসা মানে একটা পজিটিভ আয়ন আসা, তখন আমার বাকি সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা পজিটিভ আসার কারণে 2- থেকে একটা মাইনাস কমে যাবে, ওই একটা পজিটিভ এসে একটা নেগেটিভকে খেয়ে দিছে, তাহলে থাকলো হচ্ছে শুধু মাইনাস। এই হচ্ছে বাইসালফেটের সংকেত। এবার দেখি আমরা বাই শব্দ থাকলে এরকম হবে। এরকম আরো দুই একটা উদাহরণ যদি আসি, যেমন দেখো কার্বনেটের সংকেত হচ্ছে এইটা, কিন্তু দেখো বাই কার্বনে একটা হাইড্রোজেন আসছে, একটা মাইনাস হচ্ছে। সুতরাং তুমি মেইনটা শিখো, বাকি বাই আসলে কি হবে, একটা হাইড্রোজেন যোগ করবা, একটা আধান কমাই দিবা নেগেটিভের ক্ষেত্রে। এবার লক্ষ্য করি আমরা, যদি সালফাইট আসে, দেখো সালফেট থেকে সালফাইট আসছে, যখন আইট শব্দটা আসবে তখন কিন্তু অক্সিজেন সংখ্যা একটা কমে যাবে, আধান কিন্তু ঠিক থাকবে। যেমন সালফেট SO4 2-, কিন্তু আমি যখন সালফাইট বলছি SO3 2-, অর্থাৎ আইট শব্দটার কারণে একটা অক্সিজেন কমে যাবে। এভাবে তুমি বাকি আরো কিছু আছে যেখানে, যেটা বই নাই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে দেখো আণবিক ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত আমরা চ্যাপ্টার 11তেও পড়ে থাকি, এবং সেই আণবিক গাঠনিক সংকেতগুলা অ্যালকেনের ক্ষেত্রে আমরা সেখানে আরো দেখাবো বিস্তারিত। এখন এখানে সংজ্ঞাটা দাগিয়ে নাও। আণবিক বা রাসায়নিক সংকেতের সংজ্ঞাটা পরীক্ষায় ক নম্বরে থাকতে পারে। এরপর এখানে বলছে এই যে আণবিক সংকেত মানে সংজ্ঞা অনুসারে আমরা যে সংকেতটা লিখি H2, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে আণবিক সংকেত বলতেছি, তাই না? এই আণবিক সংকেত জানলে তুমি কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আনসার করতে পারবা, যে অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম হবে, সালফেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে। মজার বিষয়, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত যদি তুমি না জানো, তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 কেন এরকম হইলো, যে কিভাবে সংকেত লিখতে হয় সেখানে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো আনসারটা 2, এই সালফারের 3টা, 3 আর 2 5টা, আবার অক্সিজেনের 3 4 12, তাহলে দেখো 12 আর 3 15, 15 দিয়ে 17, এই 17টি হচ্ছে তার পরমাণু থাকে। এবার দেখো গাঠনিক সংকেত, এই যে গাঠনিক সংকেত কাকে বলে সেটা আমরা দেখলাম। যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে সংকেত উদাহরণ দিচ্ছি, যেমন C4H10, এটা হচ্ছে আমাদের বিউটেনের সংকেত, তাই না? এটা হচ্ছে আণবিক সংকেত। গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখি, কার্বন 1টা 2টা 3টা 4টা লিখি, জাস্ট এখন হাইড্রোজেন সংখ্যা বসাই দেই, 3টা, এখানে 2টা হাত ফাঁকা, 2, এখানেও 2টা হাত ফাঁকা, 2, এখানে 3, এই যে এটা একটা গাঠনিক সংকেত। অথবা আমরা এটাকে আরো ভেঙে ভেঙে চুরে ভেঙে গুরু গুরু করে আমরা লিখতে পারি। দেখো এই হাইড্রোজেন 3টাকে কিন্তু আমি এইভাবে বন্ধনের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে সংজ্ঞা অনুসারে এইটাকে আমরা বলছি গাঠনিক সংকেত। ওকে বাচ্চারা, দেখো একটি অণুকে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে আমরা বলছি গাঠনিক সংকেত। তারপর এখানে কিছু গাঠনিক সংকেত না, এটা আণবিক সংকেতের যে চিত্রগুলো কেমন হইতে পারে, কৌণিক আকৃতি বা উল্টা ভি আকৃতি, অ্যামোনিয়ার আকৃতি ত্রিভুজ আকৃতি, মিথেনের আকৃতি চতুস্তলিকেও, এই কয়েকটা তুমি একটু মনে রাখো, মাঝে মধ্যে পরীক্ষায় ভুল করে চলে আসতে পারে। এবার দেখি আমরা নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা, বন্ধন গঠনের কারণ, ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের যোজনী। তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে আসলে আমরা যেটা দেখি, শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে সর্বশেষে 2টা ইলেকট্রন থাকে, এবং এটাই হচ্ছে যে তার অরবিটালটা পূর্ণ অবস্থায় থাকে। আর বাকি যারা আছে সবারই কিন্তু সর্বশেষ শক্তিস্তর 8টি ইলেকট্রন থাকার মাধ্যমে তাদের যে অরবিটাল গুলো থাকে সেটা পূর্ণ থাকে। কোনো মানুষ যদি মানে তার সব দিক থেকে পরিপূর্ণ থাকে, সে কিন্তু অন্য কারোর প্রয়োজন নাই।
কিন্তু মজার বিষয় হচ্ছে মানুষের প্রয়োজনের শেষ নাই, তাকে কারো না কারোর কাছে যাইতেই হবে, এই জন্য সম্পর্ক সে তৈরি করে। কিন্তু যারা কোনো প্রয়োজনই নাই তারা মানুষের পর্যায়ে পড়ে না, এই জন্য কারোর সাথে সম্পর্ক করে না। এই মৌলগুলা হচ্ছে সেই মৌল যারা পূর্ণ হয়ে আছে, যাদের কারো প্রয়োজন নাই, এই কারণে তারা কিন্তু দেখি আমরা কি তারা কারোর সাথে বিক্রিয়া করে না। সো এই যে পরীক্ষা আসে নিষ্ক্রিয় গ্যাসগুলো স্থিতিশীলতার কারণ কি, স্থিতিশীল এই কারণে যে তার সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল গুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে আছে, এই কারণে সে কারোর সাথে আর যুক্ত হতে চায় না, ইলেকট্রন আদান প্রদানের কোনো প্রয়োজন তার হয় না। তো আমরা এটা খেয়াল করব যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে এত যোজনে কিন্তু সবার শূন্য। কেন? কারণ সে কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করে না। এখন দেখো রাসায়নিক বন্ধন ও বন্ধনের কারণ। এখন রাসায়নিক বন্ধন একটু আগে বললাম যে আমরা যে বন্ধন তৈরি করি সেটা কেন করি? কারণ আমরা সবাই স্থিতিশীল হইতে চাই। যার কেমিস্ট্রি পড়া এখনো শেষ হয় নাই, সে কিন্তু কেমিস্ট্রি পড়াটা পরে শেষ করে স্থিতিশীল হইতে চায়। যার ধরো এখন বিয়ে শাদী হয় নাই, যে বাবা মা চিন্তা করে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার মাধ্যমে তারা স্থিতিশীল হইতে চায়। যে ছেলেটা চাকরি নাই সে চাকরি পাওয়ার মাধ্যমে স্থিতিশীল হয়। যার সন্তান নাই সে একটা সন্তান পাওয়ার মাধ্যমে তার সংসারটা স্থিতিশীল হয়। এভাবে সবাই স্থিতিশীল হতে চায়। তাহলে রাসায়নিক বন্ধনটা তৈরি হয় কেন? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে তারা কিন্তু পরিপূর্ণ হয়। আমরা যেমন উদাহরণ হিসেবে দেখি যে সোডিয়ামের সর্বশেষে 11টা ইলেকট্রন আছে। তো ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি কি যে 1s2 2s2 2p6 3s1 আছে। এই যে একটা ইলেকট্রন সে ছেড়ে দিলেই তার এইখানে সর্বশেষ শক্তি স্তরে তখন 8টা ইলেকট্রন হয়ে যায়। এই কারণে সেই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি যে 17টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p6 3s2 3p5, তার সর্বশেষে আছে 5টা। তখন সেই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করার মাধ্যমে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তখন এই দুইটা আয়ন মিলেই আমার তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, একটা যৌগ তৈরি হয়, বন্ধনটা তৈরি হয়। এই বন্ধনটার একটা নাম আছে, একটু পরে আমরা দেখব। তাহলে দেখো অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। তাহলে এই যে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং গ্রহণ করার মাধ্যমে কিন্তু সে রাসায়নিক বন্ধনে তৈরি করলো। আর বন্ধন গঠন করার কারণ কি? সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তো এখন দেখি আমরা ক্যাটায়ন ও অ্যানায়নের দিকে যদি আসি। তো ক্যাটায়ন একটু আগে আমরা যেটা দেখলাম, এই হচ্ছে সেই ক্যাটায়ন। দেখো ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে যে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে সেটাই ক্যাটায়ন, আর গ্রহণ করার মাধ্যমে যে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে অ্যানায়ন। যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে। সেই সংজ্ঞাটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখন দেখলাম। এবার দেখো কিভাবে বন্ধনটা গঠন হচ্ছে। এই যে আয়নিক বন্ধন বা তৈজযী বন্ধন, এটা আসলে কিভাবে তৈরি হয়। তো আমরা এই সংজ্ঞাগুলো কিন্তু অলরেডি দেখলাম যে ক্যাটায়নের সৃষ্টি হওয়ার মাধ্যমে যে বন্ধনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। তো এখন আমরা যদি এইগুলার চিত্র পরীক্ষা আসে, গাঠনিক চিত্রগুলো পরীক্ষায় লিখতে হয়। এখন সেই লিখতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমের মুখোমুখি হই। আমরা অলরেডি তোমাদেরকে এই সোডিয়াম ক্লোরাইডের একটা কিন্তু দেখাইলাম। তো সোডিয়াম ক্লোরাইডেরটাই যদি আমি এখানে মানে বিস্তারিত দেখাতে চাই, তো তোমাকে দুইভাবে আনসার করতে হবে। একটা হচ্ছে আমাকে চিত্র দিয়ে দেখাইতে হবে, আর একটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে গ্রহণ করে সেটাও দেখাতে হবে। তো নরমালি সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস এই ক্যাটায়নটা তৈরি করলো, আর ক্লোরিন হচ্ছে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে সে কিন্তু অ্যানায়নে পরিণত হলো। এভাবে আমি দেখাইলাম। এবং চিত্রের মাধ্যমে আমরা কিভাবে দেখাই এবং বর্ণনা ভাষায় কি লিখবো, যে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন এই যে সোডিয়াম তার নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তার সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখি তখন আমাদের ইলেকট্রন থাকে একটা। তুমি বাকি ইলেকট্রন গুলো দেখাবা। এরপরে আমরা যদি দেখি ক্লোরিনের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরে থাকে আমাদের এই যে নিউক্লিয়াস
প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো তুমি ক্লোরিনের ক্ষেত্রেও এরকম ভাবে তুমি 7টা ইলেকট্রন দেখাবা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এখানে একটা ইলেকট্রন। তো এখন তুমি কি করবা, এই যে ইলেকট্রনটা এখানে সে আসলো, অর্থাৎ সোডিয়াম পরমাণু, এখানে কিন্তু নাম লিখতে হবে, সোডিয়াম পরমাণু, কিন্তু এটা এখনো আয়ন হয় নাই, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। চিত্রের মধ্যে নাম যদি সঠিকভাবে না লিখো তাহলে কিন্তু হবে না। এরপরে তুমি এভাবে তীর চিহ্ন দিয়া দুইটাকে আবার দেখালে, আবার সোডিয়াম প্লাস আয়নটা দেখাবা। এই হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটাকে আমরা দিলাম কি সোডিয়াম প্লাস আয়ন। এবং এখানে কিন্তু 8টা ইলেকট্রন কিন্তু তোমাকে শো করতে হবে, তোমাকে কিন্তু দেখাতে হবে। 8টা ইলেকট্রন যদি না দেখাও তাহলে কিন্তু হবে না, তাহলে সোডিয়াম প্লাস আয়ন হবে না। বারবার বললাম, এখানে 8টা হলো, ভিতরে 2টা। ঠিক এই যে এখানে সোডিয়াম প্লাস আয়ন হইলো, এই যে ব্র্যাকেটে দেখাবা। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লোরাইড আয়ন কিভাবে হয় সেটা তুমি দেখাবা, এবং 8টা ইলেকট্রন তুমি দেখাবা। তো এইভাবে চিত্রের নিচে নাম লিখবা। তুমি আবার চিত্রের নিচে কি নাম লিখবা, তুমি নাম লিখবা হচ্ছে এই যে চিত্র, বেশি নিচে নেমে গেছে। আচ্ছা, চিত্রের নিচে সুন্দর করে তুমি নামটা লিখবা, কি তৈরি করছো। আমি যদি তোমাকে আর একটা উদাহরণ দেখাই দিই, এখানে যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে তুমি কি করবা, তাহলে ম্যাগনেসিয়ামের চিত্রটা অঙ্কন করো। এই যে তার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন দিবা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা দিবা, 10টা হবে, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে তার 2টি ইলেকট্রন। ঠিক অক্সিজেন, একটা অক্সিজেন, এই হচ্ছে তার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন লিখতে হবে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন লিখতে হবে 6টা। এই যে ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন, তারা কিন্তু এই পাশে তা কাকে দিবে, অক্সিজেনকে কিন্তু দিয়ে দিবে, এবং অক্সিজেনকে দেওয়ার মাধ্যমে সে কিন্তু কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হবে, যে 2টি ইলেকট্রন ছেড়ে দিল। এভাবে চিত্রও দেখাইতে হবে, আবার ইলেকট্রন আদান প্রদান করে সেটাও দেখাইতে হবে। এখানে আমি আরো কয়েকটা দিয়েছি, তোমরা এগুলা প্র্যাকটিস করে আমাদেরকে পাঠাও, ছবি উঠে পাঠাও, যে স্যার আমারটা হয়েছে কিনা একটু চেক করে দেন, আমরা চেক করে দিচ্ছি। এখন আসি আমরা সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের সংজ্ঞাটা অলরেডি আমরা জানি, যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলছি সমযোজী বন্ধন। এবং তুমি সমযোজী বন্ধন সহজে মনে রাখার উপায় হচ্ছে, অধাতু এবং অধাতু গুলাই সমযোজী বন্ধনের অংশ নিবে। আর ধাতু আর অধাতু যদি থাকে তাহলে তুমি বুঝবা এখানে হচ্ছে আয়নিক বন্ধন আছে, একদম সিম্পল ভাষায়। তো এখন হাইড্রোজেন অক্সিজেন দুটাই কিন্তু অধাতু। তো এগুলোর কিন্তু গঠন কিভাবে হয় সে চিত্রগুলা কিন্তু চমৎকার ভাবে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তুমি না লিখলে কিন্তু হবে না। তো অক্সিজেন যেমন আমি দেখতে পাই তার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে হচ্ছে আমার 2টা ইলেকট্রন। আমি যদি দেখাই এখানে, তাহলে প্রথম শক্তি স্তরে আমার 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় শক্তি স্তরে থাকে আমার 6টা ইলেকট্রন। এই হচ্ছে আমি দেখালাম অক্সিজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, এই হচ্ছে আমার হাইড্রোজেনের নিউক্লিয়াস, এবং তার প্রথম শক্তি স্তরে আমরা জানি ইলেকট্রন থাকে 1টা। তো এখন ঠিক আরেকটা হাইড্রোজেনের ক্ষেত্র সেম থাকে, তার হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 1টা। তো আমরা কিন্তু অক্সিজেনের এই চিত্রগুলা কিন্তু সবাই মোটামুটি জানি, হাইড্রোজেনের চিত্রগুলা জানি সবাই, অক্সিজেনের এখানে 6টা থাকে, আমরা এগুলা সবাই জানি। এখন তুমি যখন চিত্র আঁকবা, আঁকবা কিভাবে, আঁকার সিস্টেমটা হচ্ছে এমন ভাবে আঁকবা যেন 2টা ইলেকট্রন শেয়ার করতে পারে, অক্সিজেন আর হাইড্রোজেন। ঠিক এখানেও অক্সিজেন আর হাইড্রোজেন যেন ইলেকট্রন 2টা শেয়ার করতে পারে, এবং এমন ভাবে শেয়ার হবে অক্সিজেনের সর্বশেষে 8টা হয়ে যাবে, হাইড্রোজেনের হয়ে যাবে 2টা। তাহলে দেখো আমরা কিভাবে চিত্রটা অঙ্কন করছি। আমি দেখো, এই হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস দিলাম, প্রথম শক্তি স্তর, এই হচ্ছে আমি দ্বিতীয় শক্তি স্তর একে দিলাম। এবার হাইড্রোজেনেরটা যখন আমি লিখবো, তুমি 2 ভাবে আঁকতে পারো এটাকে। হ্যাঁ, একেবারে এই হাইড্রোজেনের এইখানে তুমি দিতে পারো এই নিউক্লিয়াস, এইখানে হাইড্রোজেনের 2টার ইলেকট্রন গুলা কিন্তু তুমি আলাদা আলাদা করে দেখাবা কালি। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি দেখি, এই সাদা কালি দিয়ে দিলাম, আর অক্সিজেনের ক্ষেত্রে ধরো আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে এই যে একটা পিঙ্ক কালার মনে হয় বলে, এটাকে আমি তো জানি না, এই যে, তাই না। তাহলে দেখো হাইড্রোজেন তার হয়ে গেল 2টা, অক্সিজেনের এখানে কিন্তু অলরেডি 6টা ছিল, এখন একটা যুক্ত হয়েছে 7টা হয়েছে। আরেকটা লক্ষ্য করো বাচ্চারা, সেখানে আমরা যদি দেখি আরেকটা হাইড্রোজেন যদি আঁকতে চাও, তাহলে সেই হাইড্রোজেনটা তুমি আবার সেম ভাবে এদিক দিয়া একে দেখাবা, এই হচ্ছে সুন্দর করে তুমি আঁকতে পারো। এই হচ্ছে নিউক্লিয়াস, আমরা আঁকলাম। তো এখন আমি যখন এই যে একটা পিঙ্ক কালারের দিলাম,
আর একটা হচ্ছে আমি দিলাম হচ্ছে সাদা কালার দিয়ে। তো দুইটা পরমাণুর ক্ষেত্রে আমি কিভাবে আঁকলাম। এখন তুমি পরীক্ষার খাতায় একটাকে তুমি ক্রস চিহ্ন দিয়ে দেখাতে পারো, একটাকে ডট চিহ্ন দিয়ে দেখাতে পারো। তাহলে দেখো হাইড্রোজেন কিন্তু হয়ে গেল, এদিকে কিন্তু হাইড্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন। তাহলে কিভাবে তারা শেয়ার করার মাধ্যমে চিত্রটা গঠিত হয়। এই চিত্রটাকে অনেকে এইভাবেও লিখতে পারে। এই হচ্ছে অক্সিজেন, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর আঁকলাম। এই হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে এই যে দুটি ইলেকট্রন আমরা এখানে কিভাবে দিব একটু লক্ষ্য করো। তাহলে একটা আমি দিলাম হাইড্রোজেনের ইলেকট্রন, আর একটা আমি দিলাম অক্সিজেনের ইলেকট্রন। ঠিক একইভাবে এখানেও আমি কিন্তু দিতে পারি একটা হাইড্রোজেনের ইলেকট্রন, একটা অক্সিজেনের ইলেকট্রন। এভাবেও কিন্তু চিত্র আঁকা যায়, ঘাবড়ানোর কিছু নেই। ঠিক অ্যামোনিয়ার চিত্র, কার্বন ডাইঅক্সাইডের চিত্র, মিথেনের চিত্রগুলা তুমি এভাবে সুন্দর করে দেখাবা। এরপরে দেখি আমরা অষ্টক ও 2 এর নিয়ম। মুক্ত জোড় ও বন্ধ জোড় ইলেকট্রন অষ্টক নিয়মের ব্যতিক্রম। তো অষ্টক নিয়ম 2 এর নিয়ম খুবই ইম্পর্টেন্ট। দেখো অষ্টক নিয়ম 2 এর নিয়ম সংজ্ঞা দুটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যে কোনো একটা যৌগ যখন গঠন হবে, প্রত্যেকটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টা ইলেকট্রন থাকতে হয়। এটাকে আমরা বলতেছি অষ্টক নিয়ম। আর 2 এর নিয়ম কোনটা? যে জোড়ায় জোড়ায় তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হয়, সেটাকে আমরা বলছি 2 এর নিয়ম। তো এখন এই অষ্টক নিয়ম 2 এর নিয়মটা আমরা দেখি যখন পরীক্ষা আসে যে কোনটা বেশি কার্যকর, ব্যাখ্যা করো কোনটা বেশি কার্যকর। এই টাইপের প্রশ্নগুলো আমরা সামনে আলোচনায় আসতেছে। তো এখন দেখো মুক্তজোড় ও বন্ধনজোড়। তো মুক্তজোড় ইলেকট্রনের সংজ্ঞাটা আমরা এখানে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এবং বন্ধনজোড় এবং মুক্তজোড় দুইটারই সংজ্ঞা এখানে আছে। তো এখানে যদি কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এই যে পানি, তার কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে, কয়টা বন্ধনজোড় ইলেকট্রন আছে দেখাও। পরীক্ষা যদি আসে দেখাও। তুমি কিভাবে দেখাবা ভাই? খুব সিম্পল ভাষায় দেখাবা যে অক্সিজেন এই যে ও H2O আছে পানির ক্ষেত্রে। তাহলে পানির ক্ষেত্রে আমরা যদি দেখি যে অক্সিজেন হচ্ছে আমার 8টা ইলেকট্রন থাকে, তাই না? ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখাতে পারি 1s2 2s2। এই হচ্ছে আমার 2p। আমরা কি জানি 2p এখানে 4 আছে, তাই না? এখন এই 2p4 এটাকে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এইভাবেও দেখাই 2px 2py 2pz। এখানে একটা দুইটা তিনটা, এই হচ্ছে তার 4টা। তো হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করে। এখন লক্ষ্য করো আমরা এই যে দুইটা হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 1, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। আর বন্ধন গঠনে অংশ নেয় সবসময় বিজোড় ইলেকট্রনগুলো। যারা বন্ধন গঠনে অংশ নেয় সর্বশেষ শক্তি স্তরের, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলতেছি বন্ধনজোড় ইলেকট্রন। আর যারা অংশ নেয় না সর্বশেষ শক্তি স্তরের শুধু, তাদেরকে আমরা বলছি মুক্তজোড় ইলেকট্রন। এখন লক্ষ্য করো যখন দুইটা হাইড্রোজেন আসলো, এই দুইটা হাইড্রোজেন কিন্তু একটা করে ইলেকট্রন এইখানে শেয়ার করছে, এইখানে এসে এখানে শেয়ার করছে। লক্ষ্য করো এইখানে একটা আসলো, এইখানে একটা আসলো। তাহলে তুমি দেখো দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে। যখন যুক্ত হয়েছে, এবার তোমরা আমাকে বলো বাচ্চারা, দেখো ভালো করে দেখো যে এখানে বন্ধন গঠনে অংশ নিচ্ছে আসলে কয় জোড়া, আর বন্ধন গঠনে অংশ নেয় নাই কয় জোড়া। সর্বশেষ শক্তি স্তরে যদি আমি দেখি, আমরা এইটা আর এটারই কিন্তু ডিটেলস আমরা এইখানে লিখছি, তাই না? তাহলে এই যে দুটো ইলেকট্রন সর্বশেষে অংশগ্রহণ করে নাই, এই দুটা কিন্তু সর্বশেষে অংশগ্রহণ করে নাই। তার মানে পানিতে এই হচ্ছে আমার 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এবং বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া? এই হচ্ছে 1 জোড়া, এখানে হচ্ছে 1 জোড়া। অর্থাৎ 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এবং 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন এখানে থাকছে। ঠিক একইভাবে দেখো আমি যদি আরো দেখাই, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আসি। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এখন লক্ষ্য করো চিত্রটা। আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আসি, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো নাইট্রোজেন হচ্ছে 7, 1s2 2s2 2p3। এখন তিনটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হয়, তাহলে এই যে 2p3 মানে কি, এই যে তিনটাতে 3টে ইলেকট্রন আমার প্রবেশ করলো, আর 3টা হাইড্রোজেন সেখানে আমার সাথে যুক্ত হলো। তাহলে 3টা হাইড্রোজেন আমার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে এখানে কত? 3 জোড়া। আর মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 1 জোড়া।
এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এবং 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো, আমাদেরকে দেখাও। এবার আসি অষ্টক নিয়মের ব্যতিক্রম। অষ্টক নিয়মের ব্যতিক্রম জিনিসটা আসলে কি, যে 8টার বেশি ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলছি অষ্টক সম্প্রসারণ। আরেকটা হচ্ছে যদি 8টার কম থাকে সেটাকে আমরা বলছি অসম্পূর্ণ অষ্টক অথবা অষ্টক সংকোচন। তাহলে এখন লক্ষ্য করো, আমরা যদি দেখি অষ্টক নিয়মের ব্যতিক্রম বেরিলিয়াম ক্লোরাইড। তো এখানে দেখো বেরিলিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, কারণ সে গ্রুপ 2 এর সদস্য। এবং এখানে ইন্টারেস্টিং বিষয়, বেরিলিয়াম এই যে ক্লোরাইড এটা কিন্তু একটা সমযোজী যৌগ, হ্যাঁ, এটা কিন্তু আয়নিক যৌগ না, তো এটা খেয়াল রাখতে হবে। তো এখন সে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার ক্লোরিন আছে এখানে আরো 2 পাশে 2টা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে। এখন সর্বশেষ শক্তি স্তরে আমি যদি দেখাই তাহলে মোট ইলেকট্রন সংখ্যা বেরিলিয়ামের কয়টা হলো দেখো তো বাচ্চারা, এই 2 এই 2 4টা, কিন্তু হওয়ার কথা ছিল 8টা। তার মানে এখানে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে। তোমরা এভাবে চিত্রের মাধ্যমে দেখাবা, ইলেকট্রন বিন্যাস করে দেখাবা। ওকে, তো এরপর দেখো বয়ফ্রেন্ড 3, সরি এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। তো বোরন ট্রাইফ্লোরাইড এখানে যদি আমরা দেখি, বোরনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে আমার 3টা, এবং এখানে ফ্লোরিন আছে 3টা ফ্লোরিনের সাথে সে একটা করে ইলেকট্রন শেয়ার করে। তাহলে একটা করে ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে এখন দেখো বোরনের সর্বশেষে আমার ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 6টি। এখানেও কিন্তু আমার অষ্টক পূর্ণ হয় নাই। ঠিক একইভাবে PCl5 এর দিকে যদি তাকাই, ফসফরাসের সর্বশেষে হচ্ছে 5টা ইলেকট্রন, এবং সে 5টা ক্লোরিনের সাথে যুক্ত থাকার কারণে 5টা ক্লোরিনের সাথে যুক্ত থাকালি তো চেঞ্জ করে নেই। তাহলে দেখো, তাহলে তার সর্বশেষে হয়ে গেল এখন 10টি, তার মানে এখানে বেশি আছে। এভাবে অষ্টক নিয়মের ব্যতিক্রমগুলো আমরা চিত্রের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাতে পারি। এবার দেখো আয়নিক সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ভিত্তিক প্রশ্ন পরীক্ষায় আসে। এর মধ্যে সবচেয়ে বেশি আসে যেমন ধরনের আসতে পারে, তারপর হচ্ছে দ্রাব্যতা, এই জিনিসগুলা, বিদ্যুৎ পরিবাহিতা, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। এখন দেখো যে এই যে আমরা দেখালাম আয়নিক যৌগ সমযোজী যৌগ, গলনাঙ্ক এবং ছোটনাঙ্কের যে বৈশিষ্ট্যটা সেটা সমযোজী থাকে আয়নিকের বেশি। এই যে কার বেশি কার কম এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ থাকে। তারপর হচ্ছে দ্রাব্যতা, কে পানিতে দ্রবণীয় হয়, আয়নিক যৌগ দ্রবণীয় হয়, কেন হয়, এইটার ডিটেলসটা কিন্তু 100% পরীক্ষায় একটা আসবে। লিখে রাখো, ভালোভাবে লিখে রাখো। সো এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। আর এইটা আমাদের দেখি, এটা আমাদের, তো এবার আমরা দেখব এই যে এখানে যে দ্রাব্যতা, এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসে। সে দ্রাব্যতা নিয়ে আসবো। কোনো একটা আয়নিক যৌগ দেওয়া থাকতে পারে, একটা সমযোজী যৌগ দেওয়া থাকতে পারে, এবং এই যৌগ দিয়ে উদ্দীপকের মধ্যে তোমাকে বলবে উদ্দীপকের কোন যৌগটি পানিতে দ্রবণীয় হয়, কেন, ব্যাখ্যা করো, কিভাবে হয় ব্যাখ্যা করো, পানিতে দ্রাব্যতা, উদ্দীপকের যৌগ দুটির পানিতে দ্রাব্যতার তুলনা করো। এরকম বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। এই প্রশ্নটা তোমাকে 2টা অ্যাঙ্গেলে খেয়াল করো। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাকে পানির স্ট্রাকচারটা তোমাকে ভালোভাবে বর্ণনা করে চিত্র সহ লিখতে হবে। তাহলে পানির স্ট্রাকচারটা তুমি লিখবা, এই যে অক্সিজেন হাইড্রোজেন তারা সমযোজী বন্ধনে আছে। এরপর তুমি দেখাবা এদের যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল তারা অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে চলে আসে। কেন চলে আসে? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে এই পাশে আমরা দেখতে পাই অক্সিজেনের পাশে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, আর হাইড্রোজেনের পাশে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এই স্ট্রাকচারটা যে দিবে না, এখানে কিন্তু 1 নম্বর কমে যাবে। ওকে, এরপর তুমি যে যৌগই আসুক, আবার ক্যালসিয়াম ক্লোরাইড আসুক, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আসুক, যে যৌগটাই আসুক, এখন যদি সমযোজী আসে তুমি বলবা যেহেতু পানির এখানে পজিটিভ নেগেটিভ আয়ন আছে, আংশিক ধনাত্মক বা ঋণাত্মক, এগুলোকে আমরা পোলার দ্রাবক বলতেছি, যেহেতু সে পোলারিটি তৈরি হয়েছে। এবং সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক যৌগের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন আয়ন তৈরি হয়, যার কারণে কিন্তু দ্রবণীয় হয়। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, যেহেতু সমযোজী যৌগতে কোনো ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে তৈরি হয় নাই, সুতরাং এরা পানিতে দ্রবণীয় হয় না। কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে কিভাবে হয় সেই ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি ক্যালসিয়াম ক্লোরাইডের কথায় যদি পরীক্ষা আসে আমি লিখবো
উদ্দীপকের যৌগটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরাইড যখন পানির সংস্পর্শে আসে তখন ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়াম 2+, মানে ক্যালসিয়াম অংশটি অর্থাৎ ধনাত্মক অংশটি পানির ঋণাত্মক অংশকে কি করে আকর্ষণ করে। ঠিক একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইডের এই ঋণাত্মক অংশ অর্থাৎ ক্লোরিন অংশটি পানির ধনাত্মক অংশকে আকর্ষণ করে। আকর্ষণ করলেই কিন্তু কিছু হয় না, আরো অনেক কিছু আগাইতে হয়। আকর্ষণ করলো, এখন এই আকর্ষণের পরিমাণ, এই আকর্ষণ শক্তির পরিমাণটা যদি আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ শক্তির চেয়ে বেশি হয়, এই লাইনটা লিখে রাখো যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ শক্তির চেয়ে যদি এদের এই যে ক্যাটায়ন আর এখানকার নেগেটিভ অংশ অ্যানায়ন এবং এখানকার পজিটিভ অংশের তুলনায় এটা যদি কম হয়, আর আমি উল্টাভাবে যদি বলি এই ক্যাটায়নের সাথে পানির ঋণাত্মক অংশের আকর্ষণ শক্তি ক্যাটায়নের অ্যানায়নের সাথে যৌগের অ্যানায়নের সাথে পানির ধনাত্মক অংশের আকর্ষণ শক্তিটা যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ শক্তির চেয়ে বেশি হয়, তখন পানির অণু চারদিক থেকে এদেরকে ঘিরে ফেলে, এরা কিন্তু তখন বিচ্ছিন্ন হয়ে যায়, পরস্পর থেকে কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের ভিত্তিতে যে আয়নিক যৌগ তৈরি হয়, সে আয়নিক যৌগটা পানিতে দ্রবণীয় হয়ে যায়। তাহলে তুমি পানির স্ট্রাকচারটা ভালোভাবে লিখে তারপরে বর্ণনাগুলোর মধ্যে কিন্তু খুব চমৎকার ভাবে লিখতে হবে। এই জায়গায় স্যার কিন্তু খুব ভালোভাবে লাইন বাই লাইন পড়বে। আশা করছি পরীক্ষা আসতে পারবো। কয়েকটা প্রয়োজনে তুমি লিখে আমাদেরকে পাঠাও, আমরা চেক করে দেই তোমার আর কি কি ঠিক করতে হবে। তোমরা পাঠিয়ে দাও, ছবি উঠাই আমরা আবার লিখে পাঠিয়ে দেবো কোথায় ঝামেলা হচ্ছে। এরপরে দেখি কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখানে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। কোথাও যদি কারো ঝামেলা থাকে আমাকে জানাবা। তারপরে এখন আমরা দেখব যে এই অধ্যায় থেকে সম্ভাব্য অনুধাবনমূলক কিছু প্রশ্ন অথবা শর্ট আনসার কোশ্চেনের জন্য আমরা কিছু এখানে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এগুলা বাসায় প্র্যাকটিস করার জন্য তুমি দেখবা। এগুলাই যে আসবে, এগুলোর ভিতর থেকে আসবে এমন কোনো কথা নয়, বাট এইগুলার মতো করে প্রশ্নগুলো হতে পারে। তো আমরা কিছু প্রশ্ন দেখি, যেমন দস্তার যোজনীয় যোজ্যতা ইলেকট্রন সমান হবে কি, ব্যাখ্যা করো। তো এই যে দস্তা মানে কি এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তো আমরা জানি তামা মানে কপার আর জিঙ্ক মানে হচ্ছে দস্তা। তো এখন আমরা জিঙ্কের কথা যদি ভাবি, এই যে জিঙ্ক, আমরা জিঙ্কের কথা চিন্তা করি, তো দেখো এই হচ্ছে জিঙ্ক। এখন জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তর, সেখানে কিন্তু আমার যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটাই এখানে প্রকাশ করবে। তাহলে সেটা কি আমরা জানি, এই হচ্ছে আর্গন, আর্গনের পরে আমরা দেখি 3d10, তারপর হচ্ছে 4s2, এভাবে আমরা কিন্তু লিখি। তো তার যোজ্যতা ইলেকট্রন 2 এবং তার যোজনে কিন্তু আসলে 2, কারণ সে যখন একটা যৌগ গঠন করে সে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করে এবং আমরা দেখি জিঙ্ক 2+ আয়ন তৈরি হয়। তার মানে তার যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম হবে। এভাবে তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে। তারপরে বলছে এস এর পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। তো এরকম বিভিন্ন নিয়নের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো আমরা কিন্তু বাসায় দেখবো। কারো যদি কোনো প্রবলেম হয় বুঝতে গিয়ে লিখতে গিয়ে কিভাবে লিখবো, তাহলে আমাদেরকে পাঠালে আমরা অবশ্যই তোমাকে খুব দ্রুত একটা সলিউশন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো এবার আমরা যদি দেখি পরবর্তীতে আমরা এমসিকিউর দিকে আগাই। এমসিকিউ, সম্ভাব্য কিছু এমসিকিউ প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া, এগুলোর মতো করেই প্রশ্ন পরীক্ষা আসবে। এগুলো আমরা একটু দেখি। যেমন ক্যালসিয়াম 2+ আয়ন এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ। তো এই যে ক্যালসিয়াম 2+ আয়ন, যখন এরকম তোমার কোনো একটা আয়ন থাকবে, তোমার টেকনিকটা আসলে কি তোমাকে মনে রাখতে হবে। যখন আয়ন যুক্ত কিছু থাকছে, ধরো নিয়নের আশেপাশে কেউ আছে, আর্গনের আশেপাশে কেউ আছে, তখন তুমি খেয়াল রাখবা এই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপী হবে। তাহলে ক্যালসিয়াম যদি হয় 20, তাহলে তার পাশের যেটা আমাদের নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে আর্গন। তখন আমরা কিন্তু সহজে আর্গনটা আনসার করতে পারবো। তো এভাবে তুমি বুদ্ধি করে আনসার করবা। হ্যাঁ, এবার বলছে কোন যৌগটি পানিতে দ্রবণীয়। তো এখানে দেখো সবগুলাই কিন্তু আমাদের হচ্ছে কি যৌগ, আয়নিক যৌগ।
এখন আয়নিক যৌগ হইলেই যে সবাই দ্রবণীয় হবে তা কিন্তু না। তাহলে এখানে আমার পটাশিয়াম সালফেটটা বলা হচ্ছে দ্রবণীয়। কেন দ্রবণীয়? এই ফেরাস হাইড্রোক্সাইড এটা দ্রবণীয় না। তুমি দেখবে চ্যাপ্টার 7 এর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এই ফেরাস বা ফেরিক এরা কিন্তু অধঃক্ষিপ্ত হয়। তো এই যৌগগুলা অধঃক্ষিপ্ত হয়, বেরিয়াম সালফেট এরা অধঃক্ষিপ্ত হয়। এই যে আনসারগুলা কিন্তু ওই অধ্যায়গুলোতে আছে যে এরা এই কালার দেয়। তাহলে দ্রবণীয় হচ্ছে আসলে এই অংশটা। তো এই যে চ্যাপ্টার 5 এর সাথে চ্যাপ্টার 7 এর ওই যে রিঅ্যাকশনটা, এই কানেকশনটা কিন্তু আজকেই পড়ে ফেলো ভালো করে। তাহলে তুমি দেখবে খুব সহজে আনসারগুলো করতে পারবা। তারপরে হচ্ছে আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড। তো ফসফরাস ট্রাইক্লোরাইড আমরা জানি PCl3। তো এখানে কতটি সমযোজী বন্ধন আছে? তাহলে ফসফরাস একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রনের সাথে একটা বন্ধন তৈরি করে, যেহেতু 3টা ক্লোরিন তাহলে 3টা সমযোজী বন্ধন কিন্তু এখানে আছে। তো কোনটি দ্বিপরমাণু কোনো গঠন করে? ফ্লোরিন। তো এখানে আনসার গুলো সহ দেওয়া আছে। যদি কারো কোনো ব্যাখ্যা লাগে তাহলে আমাদেরকে জানাবা, আমরা সেই ব্যাখ্যাগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ জানাবো। আর তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করো যে তোমার আনসারের সাথে এগুলো মিলছে কিনা। হ্যাঁ, তো বাচ্চারা আমি তোমাদের সৃজনশীল প্রশ্নটা কেমন হয় একটা সৃষ্টি মানে দেখাইলাম। দেখো পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে দুটো মৌলের, আরেকটা অংশে কপার সালফেট এবং অ্যামোনিয়া বলা হয়েছে। দেখো এই যে আমাদের 1 এর মৌলগুলোর দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো। এই বন্ধন প্রকৃতি মানে এরা কি আয়নিক হবে নাকি এরা সমযোজী হবে, তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। চিত্রটা এবং ইলেকট্রন আদান প্রদান যদি হয় সেটা দেখাইতে হবে, অথবা সমযোজী হলে সমযোজী দেখাইতে হবে। সো আমরা এখানে দেখো 9 মানে হচ্ছে এখানে ফ্লোরিন, আর 20 মানে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আর ফ্লোরিন তাদের সর্বশেষে হচ্ছে এটা ধাতু, দুইটা আছে, দুইটা ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ হবে, তুমি এটা দেখাইতে পারো। ওকে, তারপর 2 এর উভয় যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা। এই যে কপার সালফেট এবং অ্যামোনিয়া উভয় পানিতে দ্রবীভূত হবে কিনা। কপার সালফেট দেখো কপার 2+ আর একটা হচ্ছে সালফেট 2-। এটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যম দ্বারা এই যৌগটা গঠিত হয়েছে, তার মানে এটা আয়নিক যৌগ, পানিতে দ্রবীভূত হবে। এবং কিভাবে হবে একটু আগে আমি যে দেখালাম চিত্র সহ, পানির স্ট্রাকচার সহ বর্ণনাটা সঠিকভাবে লিখতে হবে। আর অ্যামোনিয়া হবে না, কারণ এটা হচ্ছে সমযোজী যৌগ। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও, এবং আমাদের যে এমসিকিউ যে অংশটা আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখো কোথাও সমস্যা হলে, এবং আরো যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার আমি এই কোশ্চেনটা পারছি না, এই সিকিউ বা এই এমসিকিউ বুঝতে পারছি না, আমাদেরকে মেসেজ করে দেখাও, আমরা তোমাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এবার আমরা দেখো আমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন আজকে আমরা দেখব। সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং সেই অনুসারে তার মৌলগুলোর নাম দেওয়া হয়েছে, এবং 2টা প্রশ্ন এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এখন লক্ষ্য করো, প্রথমত আসলে উদ্দীপকটা বোঝার জন্য এই যে পারমাণবিক সংখ্যা 6, এই মৌলটার নাম আসলে কি হবে? পারমাণবিক সংখ্যা যদি হয় 6 তাহলে মৌলটার নাম হবে আসলে কি? কার্বন। যদি 9 হয় তাহলে হবে ফ্লোরিন। 12 আছে তার মানে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তুমি বুঝে গেলাম। এবার বলছে উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়, ব্যাখ্যা করো। তো এক্স মৌলটা কি? কার্বন। তাহলে কার্বনের অক্সাইড গঠনের ক্ষেত্রে আমরা দেখি নরমালি কার্বনের অক্সাইড গঠনের ক্ষেত্রে কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে সাধারণ অক্সাইড বা স্বাভাবিক অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি দেখি? যেহেতু 2টা কার্বন আছে, তোমরা জাস্ট সিম্পল একটা সমীকরণ খেয়াল করো। এইভাবে আমি যদি দেখি কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়, তো এইখানে 2টা ইলেকট্রন শেয়ার করছে, একটা কার্বনের একটা অক্সিজেনের, এখানে একটা কার্বন একটা অক্সিজেন। ঠিক এখানেও কিন্তু সেম ভাবে তারা কিন্তু ইলেকট্রন জোড় শেয়ার করে। তার মানে এখন খেয়াল করো, এই যে চিত্রটা যদি আমরা বুঝি, এই অক্সিজেনের 2টা ইলেকট্রন কিন্তু কার্বনের 2টার সাথে, আবার এই অক্সিজেনের 2টা ইলেকট্রন কিন্তু কার্বনের 2টা ইলেকট্রনের সাথে তারা কিন্তু বন্ধন গঠন করছে। তো তুমি যদি চিত্রটা এভাবেও আঁকতে চাও কখনো, চিন্তা করো, এ হচ্ছে আমার কার্বন, তার হচ্ছে আমার নিউক্লিয়াস আছে, প্রথম শক্তি স্তরে আমার 2টা ইলেকট্রন, এবং দ্বিতীয় শক্তি স্তরে তার যে ইলেকট্রন সংখ্যাগুলো, তাহলে সেটা আছে কি এখানে? সেখানে আছে এই 2টা, আর এখানে আছে 2টা। তাহলে এই হচ্ছে কার্বনের টোটাল 6টা ইলেকট্রন। এখন অক্সিজেন, আমি অক্সিজেন চিত্রটা কিভাবে আঁকছি? সেও দ্বিতীয় শক্তি স্তরের। এই হচ্ছে অক্সিজেনের, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে তার নিউক্লিয়াস। প্রথম শক্তি স্তরে 2টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে অক্সিজেনের থাকে কয়টা? 6টা। তাহলে এখন দেখো, তাহলে কিভাবে 6টা থাকে? এই হচ্ছে 2টা অক্সিজেনের, এখানে 2টা,
এইখানে ধরো আমি 2টা দিয়ে দিলাম, তাহলে 6টা, তাই না? অক্সিজেনের 6টা। এইখানেও দেখো এই দ্বিতীয় শক্তিস্তরটা তুমি আগে অঙ্কন করে ফেললা, এ হচ্ছে প্রথম শক্তিস্তর, এ হচ্ছে তার নিউক্লিয়াস। প্রথম শক্তিস্তর তো 2টাই থাকে, দিয়ে দিবা। দ্বিতীয় শক্তিস্তরের 6টা, তার মধ্যে 2টা কিন্তু এই জায়গায় দিবা, এখানে 2টা দিয়ে দিলা, এখানে 2 দিয়ে দিলা, এইভাবে 6টা। তুমি দেখো অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনের আমার সর্বশেষে কয়টা আছে? 6টা। কিন্তু যখন যৌগটা গঠন হয়েছে, এটা কিন্তু কার্বন, এটা অক্সিজেন, এটাও কিন্তু অক্সিজেন। চিত্রের নাম আমরা কি দিব? চিত্রের নাম দিব কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। তাহলে অণুর গঠন, তো এই যে অণুটা গঠিত হলো, তো এইখানে দেখো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আমার যে 8টা ইলেকট্রন আছে, তাই না? এই 8টা ইলেকট্রন থাকা মানে অষ্টক পূরণ হওয়া। কিভাবে? এই যৌগ গঠনকালে এখানে 4টা আছে, এখানে 4টা আছে, এই কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেল। এই ব্যাখ্যাটাই কিন্তু তুমি লিখবা। আবার অক্সিজেনের ক্ষেত্রেও দেখো তার নিজের ছিল এখানে 6টা, আর কার্বনের এই যে 2টা নিয়ে তার 8টা হয়ে গেল। এইখানেও সেম। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়েছে। তো এই ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাকে অষ্টক নিয়ম কি সেটা লিখতে হবে, তারপর উদ্দীপকের অক্সাইডটা কি সেটা লিখতে হবে, তারপর এই চিত্রগুলো সুন্দরভাবে অঙ্কন করে ব্যাখ্যাটা কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার আসবে না। ওকে বাচ্চারা? তো এখন দেখি আমরা পরের প্রশ্নটা। উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, যুক্তি দাও। তো আমরা এখন উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে যদি দেখি, তো এখানে বলছে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। কিভাবে? তো অনেকে মনে করে যেহেতু 6 থেকে 12 আছে, তাহলে 12 সবার শেষে আছে, যত বাম থেকে ডানে যাই আয়নীকরণ শক্তির মান তত বেশি হয়। কিন্তু আমরা একটু ব্যাখ্যাটা একটু লক্ষ্য করো, যে আমরা যখন এই যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর কথা বলছি, তাহলে কার্বনের কি পরে কি আছে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে কিন্তু নিয়ন। আর এরপরে আমরা, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, কিন্তু এভাবে চলে গেল। এরপর আমরা যদি আরো দেখি, পরে নিয়নের পরে কি আছে? সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে কিন্তু আসতে থাকবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি যত বাম থেকে ডানে যাই আর যেখানেই যাই না কেন, উপর থেকে নিচে, তো নর্মালি কার্বন এবং এই যে কার্বনটা যেটাকে আমরা বলতেছি এক্স মৌল, আর যেটা হচ্ছে আমার ফ্লোরিন সেটাকে আমরা বলছি ওয়াই মৌল। এই দুইটার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। এবং দ্বিতীয় পর্যায়ের মৌল যেহেতু এই দুইটা, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়, ফলে আয়নীকরণ শক্তির মান বেশি হয়। ফলে কার্বনের চেয়ে ফ্লোরিনের, অর্থাৎ এক্স এর চেয়ে ওয়াই এর আয়নীকরণ শক্তির মান বেশি হয়। এভাবে লিখতে হবে, আকার ছাড়া এটা ব্যাখ্যা লেখা যাবে না। এরপরে আমরা দেখবো এই যে ম্যাগনেসিয়ামের যেটা কথা বলছি, যেটা হচ্ছে জেড, আমরা বলবো এটা কোন পর্যায়ের মৌল? এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। আর তৃতীয় পর্যায়ে যেহেতু দ্বিতীয় পর্যায়ের নিচে আছে, তার মানে তার আকার বড় হয়, ফলে এই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান কিন্তু ছোট হয়ে যাবে। তো আলটিমেটলি এই 3টা মৌলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অর্থাৎ ফ্লোরিন সবচেয়ে উপরে এবং সবচেয়ে ডানে আছে, তাহলে তার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। এভাবে তুমি এটাকে যুক্তি দিয়ে দেখাতে পারবে। তো ডিয়ার বন্ধুরা, আমাদের এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের ক্লাস। তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে এই অধ্যায়ের উপরে আমাদেরকে জানাবা, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা সামনে তোমাদের যেহেতু যাদের এসএসসি পরীক্ষা, তোমাদের জন্য আমরা আরো একটা প্রোগ্রাম নিয়ে আসতেছি। সেটা হচ্ছে সকল বোর্ডে, বাংলাদেশের যে কোনো বোর্ডের রসায়ন পরীক্ষার জন্য সম্ভাব্য যত সিকিউ প্রশ্ন আছে, এই সবগুলো সিকিউ কে নিয়ে আমরা একটা ওয়ান শট ক্লাস নিব, এবং এই ক্লাস থেকে তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলো হবে পূর্ণাঙ্গ আরো ডিটেলস ম্যানারে, অর্থাৎ তুমি যা পারো তাও থাকবে, যা পারো না তাও থাকবে, এবং সুন্দরভাবে অ্যানালাইসিস ভিত্তিক শুধু সিকিউর একটা ওয়ান শট ক্লাস নিব। এবং এমসিকিউ ভিত্তিক বাংলাদেশের যত বোর্ড আছে সকল বোর্ডের এমসিকিউ ভিত্তিক কিন্তু কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব, এবং সবশেষে আরেকটা ওয়ান শট ক্লাস দিব সম্ভাব্য এসকিউ প্রশ্ন, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব। সবগুলো ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ।